নদিনের মধ্যে তৃতীয়বার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ল 94 পয়সা, লিটার প্রতি ডিজেলের দাম কলকাতায় বাড়ল 95 পয়সা। আপনাদের আরো একবার জানাবো, নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। কলকাতায় প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ল 94 পয়সা এবং লিটার পিছু ডিজেলের দাম বাড়ল কলকাতায় বাড়ল 95 পয়সা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব প্রতিনিধি অরিত্রিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অরিত্রিক, তাহলে কলকাতায় লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের নতুন দাম কত হলো? দেখো, পেট্রোলের দাম 110 ছাড়ালো, 110 স্পর্শ করলো, 110 টাকা 64 পয়সা এই মুহূর্তে পেট্রোলের দাম। আর ডিজেলের দাম কিন্তু প্রায় 100 ছুঁই হতে চললো, কারণ ডিজেলের দাম 95 পয়সা বেড়ে এবার 97 টাকা 2 পয়সা। কলকাতা নয়, অন্যান্য শহরেও, অন্যান্য প্রত্যেকটি বড় শহরে 1 টাকার থেকে সামান্য কম এরকমই দাম বৃদ্ধি ঘটেছে। এবং মূল বিষয়টি শুধুমাত্র আজকের দাম বাড়া নয়, তার কারণ তুমি যেমনটা বলছিলে যে 10 দিনে তৃতীয়বার এই বৃদ্ধি হওয়ার ফলে এই 10 দিনের মধ্যে পেট্রোল ডিজেল দুটোরই দাম প্রায় 5 টাকার কাছাকাছি করে বাড়লো, এবং সেটাই মূল উদ্বেগের জায়গা হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ বিশ্ববাজারের যা পরিস্থিতি, বিশ্ব রাজনীতির যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে এই পেট্রোল ডিজেলের ক্রমাগত দাম বৃদ্ধি যে খুব অস্বাভাবিক ঘটনা এমনটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন না, বরং তারা মনে করছেন যে এই দাম বৃদ্ধির যে প্রক্রিয়া সেটা এইখানেই বন্ধ হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। তবে বারবার যেগুলো তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বিভিন্ন সময় বিশ্ব বাজারের সঙ্গে দাম বাড়লেও সেটা বিশ্ব বাজারের যখন দাম কমে সেইটা কমে না, সেই প্রভাবটা অদূর ভবিষ্যতে দেখা যায় কিনা সেটা যেমন দেখার আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মূল উদ্বেগের জায়গা, শুধুমাত্র পেট্রোল এবং ডিজেল যারা সরাসরি কিনছেন, যারা সরাসরি উপভোক্তা, এই সমস্যা যে শুধুমাত্র পেট্রোল পাম্পে যাওয়া সাধারণ মানুষের হবে তা তো নয়। তার কারণ হচ্ছে পণ্য পরিবহন থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম, বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎপাদনের ক্ষেত্রেও জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক, অবশ্যম্ভাবী, এবং সেক্ষেত্রে পেট্রোলের থেকেও বেশি ডিজেলের দাম যে এই 100 ছুঁই হয়ে দাঁড়িয়েছে সেটা বেশি উদ্বেগের জায়গা হয়েছে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এবং সেক্ষেত্রে বাজারে সরাসরি প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে, মূল্য বৃদ্ধির একটা আশঙ্কা থাকছে। এবার সেই বিষয়গুলোকে সরকারি তরফ থেকে কিভাবে মোকাবিলা করা হয় আপাতত সেইটাই কিন্তু নজরে রাখা। ধন্যবাদ তোমাকে অরিত্রিক। কাঁকুলিয়ায় গুলি বোমার সূত্র ধরে সামনে এসেছে দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট। ইডির দাবি, পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের আঁতাতেই চলত এই সিন্ডিকেট। চোর খুঁজতে গিয়ে ডাকাত ধরা, এলাকার দখল ঘিরে গুলি বোমা, আর সেই সূত্র ধরেই সামনে এলো দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট, যা চলত পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের যোগসাজশে। আদালতে যাকে পিপিপি মডেল বলে উল্লেখ করেছে ইডি। 1 ফেব্রুয়ারির সন্ধে এভাবেই অশান্ত হয়ে উঠেছিল গোল পার্কের কাছে কাকুলিয়ারও। বোমা, গুলি, ভাঙচুর, বাদ যায়নি কিছুই। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সোনা পাপ্পুর নাম, কিন্তু 2 মাসেও পুলিশ তাকে ধরেনি। বিধানসভা ভোটের ঠিক আগে এইসব মামলা হাতে নেয় ইডি। এরপর 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনা পাপ্পুর বাড়ি, পিকনিক গার্ডেনে তাদের পারিবারিক সোনার দোকান, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার অফিস ও বেহালায় এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েশ কামদারের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ 1,20,00,000 টাকা। সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দেশি পিস্তলও উদ্ধার হয়। পরে আদালতে ইডি দাবি করে এই পিস্তলের কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয়েশ কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পু স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানায় ইডি। এরপর কোটি কোটি টাকা প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন ব্যবসায়ী জয়েশ কামদার। গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকেও। আদালতে ইডি দাবি করে ব্যবসায়ী, পুলিশ কর্তা ও সোনা পাপ্পু যোগসাজশে চলত জমি দখলদারি সিন্ডিকেট। দুর্নীতির শিকড় থেকে উপড়ে ফেলা হবে, এটা আমাদের কোনো রাজনৈতিক বার্তা নয়, এটা আমাদের সংকল্প। আমরা মানুষকে একথা বলেছিলাম, মানুষ আমাদের উপরে ভরসা করেছিলেন এবং মানুষ সেই জন্য আমাদের ভোট দিয়েছেন। কাউকে রেয়াত করা হবে না, কাউকে বাঁচানো হবে না। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, সোনা পাপ্পু মামলার তদন্তে নেমে জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট গোয়েন্দাদের হাতে আসে, যেখানে একাধিক এফআইআর নম্বর পাওয়া গেছে। ইডির দাবি, এসব ভুয়ো এফআইআর করে চাপ তৈরি করতেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে ইডি দাবি করে এই প্রমোটার, পুলিশ কর্তার হয়ে সামনে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুই
হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু একে একে তিনজনকেই ধরেছে ইডি। তাদের থেকে কি তথ্য বেরোবে? বড় মাথা অব্দি পৌঁছবে তারা? এবিপি আনন্দ। কলকাতা পুরসভায় ঘটে গেল নজিরবিহীন ঘটনা। তালাবন্ধ রাখা হলো পুরসভার অধিবেশন কক্ষ। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলর। বিরোধীদের ডাকাই হয়নি, বেআইনি অধিবেশন, পাল্টা দাবি করল বিজেপি। আমরা যদি নো কনফিডেন্স জানি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে এটা একটা ইতিহাস হয়ে রইল। প্রথমে পুর কমিশনারের সঙ্গে মেয়রের দ্বন্দ্ব, আর এবার কলকাতা পুরসভায় ঘটল নজিরবিহীন ঘটনা। তালাবন্ধ রাখা হলো পুরসভার অধিবেশন কক্ষ। হাউসের বাইরে পুরসভার ভেতরে কাউন্সিলরদের ক্লাবে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। এটা একটা সব নির্বাচিত যত আমাদের প্রতিনিধি আছে তাদের একটা চরম অপমান। ধরুন আমরা অ্যাসেম্বলি ডাকলো আর সেখানে অ্যাসেম্বলি খোলা হলো না, এটা একটা নিদর্শন হয়ে রইল। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। শুক্রবার ছিল পুরসভার মাসিক অধিবেশন, কিন্তু তার একদিন আগে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে নোটিশ জারি করে জানানো হয় আপাতত এই মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। নোটিশ জারির কিছুক্ষণ পরই কলকাতা পুরসভার সচিব বদল করে দেয় বিজেপি সরকার। কিন্তু আদৌ এভাবে পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। চেয়ারপারসনের তরফে সেক্রেটারিকে চিঠি দিয়ে বলা হয় অধিবেশন কক্ষ খুলে দিন। চাওয়া হয় চাবি, কিন্তু অধিবেশন কক্ষ বা কাউন্সিল চেম্বার খোলা হয়নি। এরপরই কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশন করার সিদ্ধান্ত নেন তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে অধিবেশনে অংশ নেন 96 জন। মিউনিসিপাল অ্যাক্টকে উপেক্ষা করে সাংবিধানিক অধিকার, এই অধিকার কেড়ে নিতে পারে একমাত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বাইরে কেউ নয়। আজকে এই হাউসে সেই বিরোধীরা কেউ কোনো খবরই পেল না। শুধু বিজেপি নয়, সিপিএম আছে, হ্যাঁ, মানে বামপন্থীরা আছে, খবর পাইনি। হাউসের নিয়ম হচ্ছে সেখানে বক্তব্য রেকর্ড করা হয়, এখানে রেকর্ড হলো না। এটা পার্টি অফিস নয়, এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়। আমাকে জানানো হয়নি, আমাদের কাছে কোনো রকম নোটিশ চাইনি। সূত্রের খবর, শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতরে বৈঠকে যোগ দেন পুর কমিশনার। বিজেপির তরফে আবার অভিযোগ করা হচ্ছে পুর সচিবকে হুমকি দেওয়া হয়েছে। পুর সচিবকে তারা ভয় দেখিয়েছে, থ্রেট করেছে, বাইরে বেরিয়ে দেখে নেব বলেছে। আমরা যেন বলার স্কোপ না পাই যে মেয়রটা ফাইল চোর, মেয়রের আত্মসহায়কটা ফাইল চোর, এমআইসিরা ফাইল চোর। আমাদের কাছে খবর আসছে ফাইল বান্ডিল বাঁধা হয়েছে, আমরা ওখানে সিসিটিভি লাগিয়ে দিয়েছি। এদিন সন্ধ্যায় কালীঘাটে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 110 জন। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ পদত্যাগ করবে না, দল পাশে আছে, ওরা চাপ দেবে কিন্তু পদত্যাগ করবে না কেউ। তৃণমূল নেত্রী আরও বলেন পুরসভায় যেভাবে ঘরে ঢুকতে দেয়নি তা অবৈধ। ববি, তুমি ডরিনা ক্রসিংয়ে একটা ধর্নার জন্য দিন ঠিক করো। বিধানসভায় তৃণমূলকে এখনও বিরোধী দলের মর্যাদা না দেওয়ায়, বিরোধী দলনেতাকে ঘর বরাদ্দ না করায় এদিন বিধানসভাতেই মাটিতে বসে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। উপস্থিত ছিলেন 80 জনের মধ্যে 17 জন তৃণমূল বিধায়ক। এখানে কজন আছি, কেন বাকিরা নেই, এটা তো কোনো কথাই নয়। তার কারণ বাকিদের তো অর্ধেককে খবরই দেওয়া হয়নি। আমরা তো এসেছি শুধু উনি ঘরে ঢুকবেন, আমরা যারা কাছাকাছি আছি আমরা এসে ওনার ঘরে ঢোকার সময়টা আমরা সবাই থাকবো। তো সেই কারণে এসে দেখছি ওনার ঘর বন্ধ, সেই কারণে আমরা ওখানে বসেছি। বুধবার বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির নিচে অবস্থানে বসেন তৃণমূল বিধায়করা। সেই ঘোষিত কর্মসূচিতে 80 জনের মধ্যে হাজির ছিলেন মাত্র 35 জন তৃণমূল বিধায়ক। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।